রাজনীতিতে দারুণ খেলা খেলে দিচ্ছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ভারতের কান্নাকাটি দেখে কেডা? বাংলাদেশের কঠিন চাপে অবস্থান বদলাচ্ছে ভারত। দর্শক, এক মহাবিজয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ। 55 বছরের ইতিহাসে যা সম্ভব হয়নি, এখন সেটা সম্ভব হচ্ছে। বাংলাদেশ ভারতকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। নয়াদিল্লির ঘুম হারাম। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এমন এক ভূমিকম্প শুরু হয়েছে যার কেন্দ্রস্থলে রয়েছে বাংলাদেশ। তুরস্ক, সৌদি আরব আর পাকিস্তানের মধ্যে সদ্য স্বাক্ষরিত ঐতিহাসিক মক্কা চুক্তিতে এবার যুক্ত হতে যাচ্ছে ঢাকা। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যকার সদ্য স্বাক্ষরিত ঐতিহাসিক মক্কা চুক্তিতে বাংলাদেশকে যুক্ত করার যে প্রস্তাব তুর্কি মিডিয়ায় উঠেছে তা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন তোলপাড় সৃষ্টি করেছে। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উদীয়মান প্রতিরক্ষা জোটে যুক্ত হতে পারে বাংলাদেশ, যাকে অনেকে বলছেন নতুন এক ইসলামিক ন্যাটো। হঠাৎ কেন এমন একটি জোটে যুক্ত হওয়ার কথা ভাবে বাংলাদেশ? এতদিন পর বাংলাদেশ অবশেষে এক সঠিক সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ 17 বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন তারা কখনোই সাহসী পদক্ষেপ নিতে পারেনি। অবশেষে বাংলাদেশের এই বর্তমান বিএনপি সরকার তারা এই কার্যকর সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে বাংলাদেশ যে সত্যিকার অর্থে এক স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। ভারতীয়রা একেবারে উন্মাদ হয়ে গিয়েছে তারেক রহমান যখন নিষেধ করেছেন ভারত যাবেন না। দক্ষিণ ভারতীয়রা যে সমালোচনা করছেন তারেক রহমানকে নিয়ে, সেই সমালোচনা কোনো কূটনৈতিক, কোনো বুদ্ধিজীবী, কোনো মেধাবী মানুষ করতে পারে না। বাংলাদেশ চায় ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিক বা প্রত্যর্পণ করুক। আবার শেখ হাসিনা বলছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। সাধারণভাবে দেখলে দুই পক্ষের চাওয়াই তো এক, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা আছে। সমস্যাটা হলো ফিরে আসা আর ফেরত দেওয়া এক নয়। আসসালামু আলাইকুম। দক্ষিণ এশিয়ার রাজনীতি পাল্টে দিতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা ইতিমধ্যেই জানেন যে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে এক ঐতিহাসিক স্বাক্ষর হয়েছে। এবার সেই স্বাক্ষরে বাংলাদেশের নাম উঠে আসায় ভারতীয় মিডিয়া এবং ভারতীয় নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। আর এদিকে বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে এক আনন্দর জোয়ার বয়ে যাচ্ছে। আর এই বিষয়টা নিয়েই ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। নয়াদিল্লির ঘুম হারাম। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এমন এক ভূমিকম্প শুরু হয়েছে যার কেন্দ্রস্থলে রয়েছে বাংলাদেশ। তুরস্ক, সৌদি আরব আর পাকিস্তানের মধ্যে সদ্য স্বাক্ষরিত ঐতিহাসিক মক্কা চুক্তিতে এবার যুক্ত হতে যাচ্ছে ঢাকা। আর ঠিক এই খবর শোনার পর থেকেই ভারতীয় মিডিয়া ও নীতি নির্ধারকদের মাঝে রীতিমতো কান্নাকাটি আর শোরগোল শুরু হয়ে গেছে। নিজেদের দাদাগিরি আর প্রভাব খর্ব হওয়ার ভয়ে ভারত এখন রীতিমতো দিশেহারা। এতকাল যে দেশটিকে তারা নিজেদের পকেটে রাষ্ট্র বা আজ্ঞাবহ প্রতিবেশী ভেবে অভ্যস্ত ছিল, সেই বাংলাদেশ এখন তাদের একক প্রভাব বলয় থেকে বেরিয়ে এক স্বাধীন ও শক্তিশালী পরাশক্তির ব্লকে যুক্ত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক চাঞ্চল্যকর নিবন্ধে এই চরম হতাশা ও উদ্বেগের কথা স্বীকার করে নেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট দাবি করা হয়েছে তুরস্কের এই নতুন ভূরাজনৈতিক কৌশল ভারতের সামরিক ও কৌশলগত বলয়ের জন্য এক বিশাল বড় বিপদের কারণ হতে যাচ্ছে। ঢাকা ও আঙ্কারার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার এই সম্ভাব্য বিস্তারকে নয়াদিল্লির বিশ্লেষকরা দেখছেন ভারতের একচ্ছত্র আধিপত্যের কফিনে শেষ পেরেক হিসেবে। এনডিটিভির জ্যেষ্ঠ সাংবাদিক অদিতি ভাদুরীর লেখা সেই নিবন্ধে স্পষ্ট বলা হয়েছে, তুরস্কের প্রভাবশালী দৈনিক ইয়েনি সাফাকে প্রকাশিত একটি প্রতিবেদন ভারতের এই উদ্বেগের আগুনে ঘি ঢেলেছে। কি বলা হয়েছে সেই তুর্কি প্রতিবেদনে? বলা হয়েছে সৌদি, পাক, তুর্কি এই শক্তিশালী জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি ঢাকাকে ভারতের সাথে দ্বিপাক্ষিক অসমতা কাটিয়ে উঠতে সাহায্য করবে। এতকাল ভারত যে অসম সম্পর্ক বাংলাদেশের উপর চাপিয়ে রেখেছিল, এই জোটে যোগদানের মাধ্যমে বাংলাদেশ সেই শেকল ভেঙে এক পরিপক্ক ও স্বাধীন পররাষ্ট্রনীতির দিকে এগিয়ে যাবে। মনে রাখতে হবে, ইয়েনি সাফাক কোনো যেনতেন পত্রিকা নয়। এটি তুরস্কের বর্তমান ক্ষমতাসীন ইসলামপন্থী দল এবং প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের অত্যন্ত ঘনিষ্ঠ একটি মুখপাত্র। সুতরাং তাদের এই প্রতিবেদন আসলে আঙ্কারারই মনের কথা। বিশেষ করে 2024 সালের বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তুর্কি গণমাধ্যমগুলো বাংলাদেশের প্রতি অত্যন্ত ইতিবাচক মনোভাব পোষণ করে আসছে এবং ঢাকার নতুন রাজনৈতিক বাস্তবতাকে তারা পূর্ণ সমর্থন যোগাচ্ছে। এখন প্রশ্ন হলো, ভারত এত ভয় পাচ্ছে কেন?
চুক্তি তো হয়েছে সৌদি, তুরস্ক আর পাকিস্তানের মাঝে, তাহলে দিল্লির এত মাথা ব্যথা কিসের? উত্তরটা লুকিয়ে আছে এই চুক্তির সুদূর প্রসারী প্রভাবে। মক্কা প্রতিরক্ষা চুক্তি তুরস্ককে এই অঞ্চলে এক অভাবনীয় শক্তি যোগাবে। অর্থনৈতিক এবং সামরিক দুই দিক থেকেই তুরস্ক এখন এক উদীয়মান পরাশক্তি। এই চুক্তি শুধু কাগজের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, আঙ্কারা দীর্ঘদিন ধরেই পাকিস্তানের আদলে বাংলাদেশের সাথেও নিজস্ব প্রতিরক্ষা সম্পর্ক গভীর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সৌদি নেতৃত্বাধীন এই ব্লকে বা ত্রিপক্ষীয় জোটে বাংলাদেশের যোগদানের সুযোগ যে উন্মুক্ত রাখা হয়েছে, আঙ্কারা সেই সংকেত আগেই দিয়ে রেখেছে। আর ঠিক এখানেই ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের একক খবরদারি বজায় রাখতে চাওয়া ভারতের জন্য এক চরম অস্বস্তিকর সমীকরণ তৈরি হয়েছে। মক্কা চুক্তি তুরস্ককে একটি বড় আঞ্চলিক শক্তিতে পরিণত করছে, তবে এখানে একটি সূক্ষ্ম কূটনীতিও আছে। সৌদি আরবের সাথে ভারতের অর্থনৈতিক সম্পর্ক বেশ গভীর। রিয়াদ বর্তমানে ভারতীয় অর্থনীতিতে $100 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করছে, এমনকি দুই দেশের সামরিক মহড়াও চলছে। তাই সৌদি আরব সরাসরি ভারতের সাথে সম্পর্ক নষ্ট করতে চাইবে না। কিন্তু তুরস্কের ক্ষেত্রে হিসাবটা ভিন্ন। তুরস্কের শক্তিশালী প্রতিরক্ষা শিল্প এখন বিশ্বের অন্যতম সেরা। ড্রোন, যুদ্ধজাহাজ এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে তারা পশ্চিমা বিশ্বকেও টেক্কা দিচ্ছে। তুরস্কের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান এবং সম্প্রতি প্রদর্শিত 6000 কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইলদিরিমহান আন্তর্জাতিক অস্ত্র বাজারে রীতিমতো ঝড় তুলেছে। অর্থনৈতিক মন্দা কাটাতে তুরস্ক এই চুক্তির মাধ্যমে একদিকে যেমন সৌদির বিশাল তহবিলের ব্যবহার করার সুযোগ পাচ্ছে, অন্যদিকে পাকিস্তান এবং বাংলাদেশের মতো নতুন অংশীদারদের কাছে নিজেদের অত্যাধুনিক মরণাস্ত্র রফতানির এক বিশাল বাজার খুঁজে পাচ্ছে। শুধু তাই নয়, ইসরায়েলকে কেন্দ্র করে গড়ে ওঠা ভারতের স্বপ্নের ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর বা আইমেক যখন মুখ থুবড়ে পড়েছে, তখন তুরস্ক বিকল্প বাণিজ্য রুট তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। সিরিয়া ও জর্ডান হয়ে তুরস্কের মধ্য দিয়ে এই রুট পুনর্গঠনের কাজ চলছে, যা এরদোয়ান প্রশাসনের এক বিরাট কূটনৈতিক বিজয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, বাংলাদেশ যদি সত্যি সৌদি, তুরস্ক, পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেয়, তবে কি ঘটবে? সোজা কথায়, ভারতের আঞ্চলিক হেডমাস্টার সাজার দিন শেষ হবে। বাংলাদেশ যদি এই জোটে যোগ দেয়, তবে সেটি হবে ঢাকার পক্ষ থেকে একটি অত্যন্ত পরিপক্ক ও স্বাধীন পররাষ্ট্রনীতির শক্তিশালী বার্তা। এর মাধ্যমে বাংলাদেশ দীর্ঘদিনের দ্বিপাক্ষিক অসমতা কাটিয়ে একটি বহুমুখী নিরাপত্তার কাঠামোর দিকে এগিয়ে যাবে। পাকিস্তান ও তুরস্ক এটিকে ইসলামিক প্রতিরক্ষা সহযোগিতার এক স্বাভাবিক সম্প্রসারণ হিসেবেই স্বাগত জানাবে। কিন্তু অন্যদিকে ভারতকে তার পূর্ববর্তী প্রতিবেশীর প্রতি ঐতিহ্যগত যে বড় ভাইয়ের দৃষ্টিভঙ্গি, তা পুরোপুরি পাল্টাতে বাধ্য হতে হবে। সবচেয়ে বড় পরিবর্তন আসবে সামরিক খাতে। তুরস্কের উন্নত যুদ্ধজাহাজ নির্মাণ প্রযুক্তি এবং পাকিস্তানের দীর্ঘদিনের সামুদ্রিক অভিজ্ঞতার সহায়তায় বাংলাদেশ ভারতের কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই তার নৌবাহিনীকে বিশ্বমানের করে গড়ে তুলতে পারবে। বঙ্গোপসাগরের বিশাল জ্বালানি সম্পদ এবং বৈশ্বিক শিপিং লেনগুলোর নিরাপত্তা তখন একটি যৌথ দায়িত্বের বিষয় হয়ে দাঁড়াবে। আর ঠিক তখনই এই অঞ্চলে ভারতের যে একক আধিপত্য বা দাদাগিরি ছিল, তা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বাংলাদেশের সাথে ভারতের 4096 কিলোমিটারের বিশাল স্থল সীমান্ত হয়তো আগের মতোই থাকবে। বাংলাদেশ চাইবে না এটি কোনো আগ্রাসনের কেন্দ্র হয়ে উঠুক, কিন্তু বাংলাদেশ যদি একটি যৌথ প্রতিরক্ষা কাঠামোর অন্তর্ভুক্ত হয়, তবে নয়াদিল্লিকে বাধ্য হয়ে পানি বন্টন, সীমান্ত হত্যা বা বাণিজ্য বিরোধের মতো ইস্যুগুলোকে আরও বেশি সতর্ক ও কূটনৈতিক হতে হবে। চাইলেই আর আগের মতো চোখ রাঙানো যাবে না। ক্ষমতার ভারসাম্য অত্যন্ত সূক্ষ্মভাবে ঢাকার দিকে ঝুঁকবে, যা ভারতকে বাধ্য করবে বাংলাদেশের সাথে একজন আঞ্চলিক অভিভাবকের বদলে সমান অংশীদার হিসেবে আলোচনার টেবিলে বসতে। এই চুক্তির মাধ্যমে তুরস্কের ন্যাটো ম্যানের প্রতিরক্ষা প্রযুক্তি, বিশেষ করে যুদ্ধে প্রমাণিত বেইরাক্তার ড্রোন বা ইউএভি প্রযুক্তি সরাসরি বাংলাদেশের হাতে নাগালে চলে আসবে। এটি একদিকে যেমন পাকিস্তানের জন্য তার পূর্বাঞ্চলীয় প্রতিবেশীর সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গভীর করার সুযোগ তৈরি করবে, অন্যদিকে ভারতের জন্য এটি হবে এক বড় ধরনের প্রযুক্তিগত ও কৌশলগত ধাক্কা। ভারতীয় বিশ্লেষকরা যতই এই প্রযুক্তিগত পরিবর্তনকে অস্বস্তি চোখে দেখুক না কেন, ঢাকার জন্য এটি হবে নিজস্ব জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার এক অভূতপূর্ব এবং সার্বভৌম আধুনিকায়ন। ভারত এতদিন চীন, পশ্চিমা বিশ্ব এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক একাই ব্যালেন্স করে আসছিল, কিন্তু এই জোটে বাংলাদেশ যোগ দিলে ভারতকে এক নতুন রূঢ় বাস্তবতার মুখোমুখি হতে হবে। মক্কা চুক্তির মূল কৌশলগত ভিত্তি হল পাকিস্তানের নির্ভরযোগ্য পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা। নয়াদিল্লি এই প্রসারিত প্রতিরক্ষা ধারণা নিয়ে যতই চিন্তিত হোক না কেন, বাস্তবতা হলো বাংলাদেশের মাধ্যমে এই অঞ্চলে এক অতুলনীয় কৌশলগত নিরাপত্তা বলয় তৈরি হতে পারে। ভারতীয় বিশ্লেষকদের আসল কান্নাকাটির কারণ এটাই যে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতিবেশী দেশগুলোর উপর তাদের যে একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল, তা এখন হুহু করে কমছে। বাংলাদেশ এখন আর শুধু একটি নির্দিষ্ট রাষ্ট্রের উপর নির্ভরশীল নয়, ভৌগোলিক অবস্থান এবং নতুন আঞ্চলিক মেরুকরণের সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশ আজ বিশ্ব পরাশক্তিগুলোর সাথে ভারসাম্য বজায় রেখে স্বাধীন সিদ্ধান্ত নিতে সক্ষম। ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে বাংলাদেশের এই নতুন ও স্বাধীন পথ চলা আঞ্চলিক রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ফের এক নতুন জল্পনা। তুরস্কের সংবাদ মাধ্যম ইয়েনি শাফাকের একটি বিস্ফোরক রিপোর্টে দাবি করা হয়েছে, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উদীয়মান প্রতিরক্ষা জোটে যুক্ত হতে পারে বাংলাদেশ, যাকে অনেকে বলছেন নতুন এক ইসলামিক ন্যাটো। হঠাৎ কেন এমন একটি জোটে যুক্ত হওয়ার কথা ভাববে বাংলাদেশ? কি এমন কৌশলগত কারণ রয়েছে যার জন্য ঢাকা তার ঐতিহ্যগত বৈদেশিক নীতি বদলাতে পারে?
জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাম্প্রতিক সময়ে তুরস্কের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও সামরিক সম্পর্কের পরই আন্তর্জাতিক মহলে এই জল্পনা শুরু হয়েছে। জনপ্রিয় তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাকের বিশ্লেষণে বলা হয়েছে, ঢাকা যদি এই উদীয়মান প্রতিরক্ষা কাঠামোতে যোগ দেয় তবে এটি বাংলাদেশের বিদেশ নীতিতে এক ঐতিহাসিক মোড় হতে পারে। তাদের দাবি, এর মাধ্যমে বাংলাদেশ ঐতিহ্যগতভাবে ভারতের ওপর থেকে নিজেদের নির্ভরতা কমাতে পারে এবং চীন ও পশ্চিমা বিশ্বের বাইরেও একটি নতুন স্ট্র্যাটেজিক বলয় তৈরি করতে পারে। তবে এটি সরাসরি কোনো দেশের বিরুদ্ধে পদক্ষেপ নয়, বরং বাংলাদেশের নিজস্ব ভূ রাজনৈতিক অবস্থান বদলানোর একটি প্রয়াস মাত্র। আজতাকের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান এবং তুরস্ক উভয়ই বাংলাদেশের ডিফেন্স সেক্টরে সহযোগিতা বাড়াতে অত্যন্ত আগ্রহী। বিশেষ করে তুরস্কের আধুনিক ড্রোন প্রযুক্তি এবং প্রতিরক্ষা সরঞ্জাম বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে অন্যতম বড় আকর্ষণের কেন্দ্র হয়ে উঠতে পারে। অতীতে প্রতিরক্ষা খাতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে নানা আলোচনা চললেও এই ত্রিমুখী প্রতিরক্ষা জোটের আইডিয়া দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন সমীকরণের জন্ম দিচ্ছে। যদিও এই মুহূর্তে এমন কোনো আনুষ্ঠানিক চুক্তি বা জোট বাস্তবে রূপ নেয়নি, তবুও সম্ভাব্য পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। ধর্মীয় ও ঐতিহাসিক আবেগের পাশাপাশি ভূ রাজনৈতিক স্বার্থ এখানে বড় ভূমিকা রাখছে। তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মুসলিম বিশ্বের অধিকার ও জোরালো কূটনীতির ক্ষেত্রে নিজেকে একটি নৈতিক রেফারি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এছাড়া মধ্যপ্রাচ্যের সঙ্গে মুসলিম প্রধান দেশগুলোর এই পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা, যেমন মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় কাজ করছে। বাংলাদেশও এই কাঠামোর অংশ হলে বৈশ্বিক ইসলামিক ও আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের কঠিন চাপে অবস্থান বদলাচ্ছে ভারত। দর্শক, এক মহাবিজয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ। 55 বছরের ইতিহাসে যা সম্ভব হয়নি, এখন সেটা সম্ভব হচ্ছে। বাংলাদেশ ভারতকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। দর্শক, বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে 4টা শর্ত দেওয়া হয়েছে। এই শর্তকে ভারত কঠিন শর্ত বলছে এবং এই শর্ত অনেকাংশে বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছে। যদিও ভারতের শয়তানের বিষয়ে অবশ্যই বাংলাদেশ সরকার ডেফিনেটলি সতর্ক এবং তাদের কূটনীতি, তাদের চাণক্য নীতি এগুলো আমরা জানি, বুঝি। তারপরও যতটুকু আমরা সর্বশেষ লক্ষ্য করছি তাতে ভারত তার অবস্থান বদলানোর ইঙ্গিত দিয়েছে। ভারতের সুর নরম হয়ে আসছে। দর্শক, প্রথমে জাস্ট এটার মাধ্যমেই দেখেন, এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে যেতে চায় না, আর ভারত হাতে পায়ে ধরে নিতে চায়। এটাই তো বাংলাদেশের যে গুরুত্ব তার প্রমাণ। এর মানে ভারতের জন্য বাংলাদেশকে প্রয়োজন, বাংলাদেশে অত প্রয়োজন না। কারণ সম্পর্ক স্বাভাবিকীকরণ করার জন্য বাংলাদেশ উদ্গ্রীব হয়ে উঠে নাই, উতলা হয়ে পড়ে নাই, বরং আমরা দেখছি বাংলাদেশের সাথে সম্পর্ক নর্মালাইজেশনের জন্য ভারত উদ্গ্রীব। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদী নিতে চায়, বারবার দাওয়াত দেয়। প্রশ্ন তো এভাবে করা যায়, কই বাংলাদেশ তো একবারও নরেন্দ্র মোদীকে দাওয়াত দিল না, অথবা নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবে এটা তো কেউ কল্পনাও করে না। তাহলে কি বোঝা গেল? ভারতের দরকার বাংলাদেশকে, বাংলাদেশ ভারতকে এখন গোনে না। কারণ ইউনূসের সময়টাতে বাংলাদেশ অভ্যস্ত হয়ে গেছে ভারতকে বাদ দিয়ে চলতে। ভারতের ভিতরে হাহাকার লেগে গেছে বাংলাদেশের অভাবে। বাংলাদেশের মানুষ ভারতে যায় না, ভারতের মেডিকেল ব্যবসা চলে না, ভারতের হোটেল ব্যবসা চলে না। অনেক হোটেল ব্যবসায়ী এবং পশ্চিমবঙ্গের নানান কাপড় ব্যবসায়ী অনেকে ব্যবসা বাদ দিয়ে আলু পেঁয়াজ চাষ করতে গেছে। কারণ বাংলাদেশের মানুষ আসে না, চলে না, আলু পেঁয়াজ নেয়। আলু পেঁয়াজ নেওয়া যদি বন্ধ করে দেয় বাংলাদেশ, ভারতের অনেক কৃষক আত্মহত্যা করবে। টনকে টন আলু পেঁয়াজ পচে যায়, আপনারা এটা দেখেছেন। দর্শক, এই যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বারবার দাওয়াত দেয়, আমন্ত্রণ জানায়, বিমস্টেকের সভাপতি হিসেবে রাজি না হয়, দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ জানায়, এর মধ্য দিয়ে মূলত প্রমাণিত হয় যে ভারতের দরকার বাংলাদেশকে। নরেন্দ্র মোদী চাপে আছেন, ব্যবসায়ীদের চাপে আছেন, আদানির চাপে আছেন। কারণ বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক না হলে তাদের ব্যবসা বাণিজ্য 12টা বেজে যায়। তো দর্শক, এই জন্যই এই সুবিধাজনক অবস্থানে থেকেই বাংলাদেশ চাপ দিতে পারছে ভারতকে, শর্ত দিতে পারছে ভারতকে। আর তারা সেই শর্তের বেড়াজালে পড়ে ভারত সুর নরম করছে। এখন ভারত রেসিপ্রোসিটির কথা বলছে যে না না ঠিক আছে, এটা স্বার্থের সম্পর্ক, আমরাও দিব তারাও দিবে, আমরাও নিব তারাও নিবে। তো দর্শক, আরো নানান দিক থেকে ভারত সরকারের পক্ষ থেকে কিছুটা নরম সুর লক্ষ্য করা যাচ্ছে। যদিও শয়তানি এখনো আছে, যেমন হাসিনাকে ফেরত দেওয়ার বিষয় আদালতের কাঁধে বিষয়টা তুলে দিয়ে বিষয়টা এড়িয়ে যাওয়ার একটা চেষ্টা করছে। শয়তানি চাণক্যনীতি এটা আছে এবং থাকবে, বা তারপরেও দর্শক ভারত কিছুটা হলেও অবস্থান বদলাচ্ছে। ভারতের মিডিয়াগুলো খেয়াল করছি আমরা, প্রভাবশালী মিডিয়াগুলো নানান নিবন্ধ, নানান আর্টিকেল, সম্পাদকীয় রিপোর্ট তারা পাবলিশ করছে, যেখানে ভারতের পররাষ্ট্রনীতির এই প্যারাডাইম শিফট, বাংলাদেশের চাপে নতি স্বীকার করার যে আলামত,
এটা তারা তুলে ধরার চেষ্টা করছে। এরকমই একটা রিপোর্ট, যে প্রিন্টের রিপোর্ট, ঢাকার চাপে অবস্থান বদলাচ্ছে ভারত, দুই দেশের সম্পর্ক সন্ধিক্ষণে। মজার রিপোর্ট। মজার বিষয় হচ্ছে যে এই রিপোর্ট যিনি তৈরি করেছেন ছদ্মনামে, সরাসরি নাম প্রকাশ করেন নাই। কেন নাম প্রকাশ করেন নাই? কেন? মোদী নিজেই লিখছে নাকি? দর্শক দেখেন। এছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি নানান কথা বলছেন যে না, ইতিবাচক সম্পর্ক চাই, গঠনমূলক সম্পর্ক চাই। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।